আমার লগে কোনো বেয়াদবি করলে, কোনো তেড়েবিড়ি করলে এমন একটা পোস্ট দিম 36টা শিলা লাগবে। ব্যাচেলর পয়েন্টে শিমুল ভাইকে নিয়ে পোস্ট দিতে কোথায় যাচ্ছি তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। সায়েন্স থেকে কিভাবে তুমি আসলে মানে- সেলুন বিজনেসে আসলে আসলে বাবা মারা যায় তখন আমার ফ্যামিলিটা আসলে চালানোর মতো আমার কেউ ছিল না। এই সিচুয়েশন থেকে তো আসলে লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব না, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো এই নিজের ফ্যামিলি আমি চালাতে পারতাম না। তো পরিশ্রম করার ফলে আমার মাধ্যমে 150টা ফ্যামিলি চলতে পারতেছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। আজকে আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে, আর আমাদের সাথে আছে ব্যাচেলর পয়েন্টের সেই পরিচিত মুখ, সবার পছন্দের চরিত্র শিমুল। এয়ারপোর্টে ঢুকেই অন্যরকম একটা ফিল। শিমুল ভাইকে দেখেই মানুষ চিনে ফেলছে, কেউ ছবি তুলছে, কেউ হাত মিলাচ্ছে। ভাই তারপর টিকিট চেক করে আমরা উঠে গেলাম প্লেনে। কিন্তু আজকের আবহাওয়া ছিল একদম সিনেমাটিক, বাহিরে বৃষ্টি, ভিতরে হালকা ভয়। অবশেষে প্লেন ল্যান্ড করলো চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ। প্লেন থেকে নেমে উঠলাম গাড়িতে, আর সত্যি বলতে চট্টগ্রামের রাস্তার ভাইব আলাদা। এক পাশে পাহাড়ি ফিল, অন্য পাশে শহরের সৌন্দর্য, একদম সিনেমার সিনের মতো লাগছিল। গাড়ির ভেতরে চলছিল আড্ডা, ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা, শুটিং নিয়ে কথা। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, দ্য রয়্যাল লিভিং হোটেল। সারাদিনের জার্নির পরে অবস্থা একদম ক্ষুধায় শেষ। খাবারের টেবিলে যা যা ছিল, ডাল ভর্তা, মাংস, আলু ভর্তা, উফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু আমরা বর্তমানে আছি চিটাগাং, আর আমার সাথে আছে কিন্তু শিমুল ভাই। সো শিমুল ভাইকে সবাই চিনেন। সো শিমুল ভাই কিন্তু এর আগে আমার আরো 2টা ব্রাঞ্চ ওপেনিং করছে, এটা নিয়ে হচ্ছে টোটাল 3টা হ্যাট্রিক হয়ে যাবে। অনেকে মনে করতেছে যে শিমুল ভাই মনে হয় আর এক্সিস মার্কেট ছিল না ব্র্যান্ড অ্যাম্বাসিডর। ভাই এটা কি আসলে সত্য? এটা সত্যি না। আমাকে হচ্ছে যে যখন যখন কেউ থাকে না তখন আমার ডাকবে। আমি এটা শুনছি, সেকেন্ডটা করতে আরো মজা লাগছে, থার্ডটা করতে আরো মজা লাগতেছে, কমফোর্টেবল। যে এখন বিষয়টা হচ্ছে এরকম যে আসলে মানুষ শিমুল ভাইকে পছন্দ করে। শিমুল ভাই আসলে একটু সবাইকে বিনোদন দিতে পারে, বা শিমুল ভাইকে সবাই পছন্দ করে, ফানি একজন বয়। তো এই জন্যই মূলত শিমুল ভাইকে আনা। মানুষ যাকে পছন্দ করবে তাকেই তো আনতে হবে, তাই না? শিমুল তো ফানি হবে। ব্যাচেলর পয়েন্টে যে কোনো একটা ফানি ডায়লগ দেন। ফানি ডায়লগ তো নাই, সব হচ্ছে সিরিয়াস ডায়লগ, আচ্ছা। যে পোস্ট দেওয়ার ডায়লগ। আমার লগে কোনো বেয়াদবি করলে, কোনো তেড়েবিড়ি করলে এমন একটা পোস্ট দিম 36টা শিলা লাগবে। ব্যাচেলর পয়েন্টের ক্যারেক্টার করতে গিয়ে কোন জিনিসটা ভাইয়ের মেনটেন করতে কষ্ট হয়, হেয়ার নাকি ড্রেস? সহজ সহজ কোশ্চেন, সহজ আনসার, যেটা হচ্ছে যে আমার কোনো কিছু মেনটেন করতে হয় না। ওখানে আমি যা আছি, যখন যেভাবে থাকি তখন সেভাবে করি। মানে শর্ট প্যান্ট থাকলে শর্ট প্যান্ট, ফুল প্যান্টে ফুল ফুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। ওপেনিং এ যাচ্ছি যেটা মানছে, সবার সাথে দেখা হচ্ছে। খাওয়া শেষ করে রওনা দিলাম সেলুনের উদ্দেশ্যে, কিন্তু সামনে কি অপেক্ষা করছিল সেটা আমরা কেউ বুঝি নাই। লোকেশন পৌঁছানোর আগেই দেখি রাস্তায় রাস্তায় মানুষ, গাড়ি থামতেই সবাই চিৎকার, শিমুল ভাই, শিমুল ভাই। গাড়ির ভেতর থেকে ভাই নিজেও অবাক, এত মানুষের ভালোবাসা। তারপর গাড়ি থেকে বের হতেই পুরো এলাকা একদম ক্রাউডে ভরে গেল। মানুষ শুধু একটা ছবি তুলবে, একবার হাত মিলাবে, এত ভিড় হয়ে গিয়েছিল যে বিল্ডিং এর গেট পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। সত্যি বলতে তখন মনে হচ্ছিল একজন মানুষের প্রতি এত ভালোবাসা মানুষ কিভাবে দেয়। তারপর শুরু হলো মূল অনুষ্ঠান। RX স্মার্ট কার্ড সেলুনের উদ্বোধন করা হলো, ফিতা কাটা, ছবি তোলা, সবাইকে শুভেচ্ছা। পুরো জায়গাটা একদম উৎসবের মতো হয়ে গিয়েছিল। এরপর সবাই একে একে ভেতরে ঢুকলো, ছবি, ভিডিও, হাসাহাসি, পুরো পরিবেশটা যেন এনার্জিতে ভরপুর হয়ে গিয়েছিল। আর আমি একপাশে দাঁড়িয়ে শুধু একটা জিনিস ভাবছিলাম, একদিন কি আমিও মানুষের এত ভালোবাসা পাবো। তারপর শুরু হলো আসল মজা। আবির ভাই আর শিমুল ভাইয়ের টিম মিলে একদম হই হুল্লোড় শুরু করে দিল, চিল্লাচিল্লি, লাফালাফি, হাসাহাসি, পুরো পরিবেশটা একদম ফ্যামিলি ভাইব হয়ে গিয়েছিল। কিন্তু সময় তো আর থেমে থাকে না, কারণ শিমুল ভাইয়ের ফ্লাইট ছিল বিকেল 5:30। তাই কিছুক্ষণ পর সবাইকে বিদায় দিয়ে আবার রওনা দিলেন ঢাকার পথে। শিমুল ভাই চলে যাওয়ার পর আমরা সেলুনের স্টাফদের সাথে কিছুক্ষণ মিটিং করলাম, সবকিছু বুঝিয়ে দিলাম, প্ল্যান নিয়ে কথা বললাম। আর শেষে আবির ভাই তার জীবনের কিছু গল্প শেয়ার করলো, যেগুলো শুনে সত্যি একটা জিনিস বুঝলাম আমি, সফলতার পেছনে মানুষ অনেক না ওরা কষ্ট। আবির, সো একটা সেলুন থেকে 8টা সেলুন দেওয়ার এই জার্নিটা আমরা একটু জানতে চাই। বেসিক্যালি আমি তো 1.5 বছর যাবত এই বিজনেসে আছি। তো আলহামদুলিল্লাহ 1.5 বছরের ব্যবধানে আমার 8টা ব্রাঞ্চ হয়েছে। এই চিটাগাং ব্রাঞ্চে নিয়ে হচ্ছে আমার 8টা ব্রাঞ্চ। জার্নি যদি আমি আসলে এক কথায় বলতে চাই, পরিশ্রমের ফল হিসাবে আমার 8টা ব্রাঞ্চ এখন আলহামদুলিল্লাহ। অনেকেই মনে করে যে যারা ব্যবসা করে তারা মনে হয় সবসময় রিল্যাক্সে থাকে, কোনো পেইন ছাড়া থাকে। তো আমি একটা ঘন্টায় এমনও কাটাই নাই যে ঘন্টায় আমার কোনো পেইন নিতে হয় নাই, বা আমি প্যারার মধ্যে থাকি নাই, বা আমি পরিশ্রমের ভিতরে থাকি নাই। হয়তো বা নিজে দৌড়াদৌড়ি খুব কম করি, বাট সবাইকে পরিচালনা 150 থেকে 160 জন স্টাফ পরিচালনা করাটা যে কতটা কঠিন, এটা আসলে যারা এই সেক্টরে আছে বা বিভিন্ন সেক্টরে নিয়ে এমপ্লয়ি নিয়ে কাজ করে তারা একমাত্র জানে। সো সব মিলিয়ে আসলে খুবই কষ্ট এবং খুবই পরিশ্রম করে আজকে এই পজিশনে এসেছি, বা সামনেও
পরিশ্রম করবো যাতে ভালো কিছু করতে পারি। আচ্ছা আবির, মানুষ তো শুধু সাকসেস দেখে, কিন্তু কষ্টের গল্পটা আসলে কতজন জানে? না আসলে মানুষ, এটা সত্যি কথা যে সাকসেস দেখে যে ওই এই বয়সে কিভাবে 8টা সেলুনের মালিক হয়ে গেল, কিভাবে এত বড় বড় 8টা ব্রাঞ্চের মালিক হয়ে গেল। হ্যাঁ, এটা আসলে সবার মুখে মুখে, বাট আসলে ভিতরের ডিপ যে গল্পটা, ডার্ক যে সাইডটা, এটা আসলে কেউ দেখে না। তো এটার বিষয়টা যদি আমি বলতে চাই, তাহলে এক কথা আমি বলতে চাই যে এটা সবটাই হচ্ছে পরিশ্রমের ফল। যে যতটুকু লাইফে পরিশ্রম করবে সে ততটুকুই লাইফে সাকসেস পাবে। সো আজকে আপনি যত টাকার মালিক, সেটা আসলে আপনার পরিশ্রমের কারণে আমি মনে করি। আমারও তাই মনে হয়, আসলে পরিশ্রমের উপরে কোনো বিকল্প নেই। বিকল্প নেই, পরিশ্রম যে যতটুকু লাইফে করে ততটুকুই সে ফিডব্যাক পায়। আচ্ছা, আজ থেকে আমি 8 মাস আগে দেখেছি যে তোমার একটা বিষয় খুবই বাংলাদেশে ট্রেন্ড হয়ে গেছিল, ভাইরাল হয়ে গেছিল। জিনিসটা আবার নেগেটিভ ভাবে হয়েছিল যে তুমি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছো, বাট তুমি কেন মানুষ অনেকে বলে নাপিত বা সেলুনের বিজনেস করতেছো। আসলে আজকে আমি এটা তোমার সত্যি ঘটনাটা আসলে জানতে চাই, এটার পিছনের রহস্যটা কি আসলে? আসলে এটার পিছনের রহস্য, সায়েন্স থেকে কিভাবে তুমি আসলে মানে- সেলুন বিজনেসে আসলা বা লেখাপড়া কেন বাদ দিলা? বেসিক্যালি বিষয়টা হচ্ছে, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওটা আসলে একটা এক্সট্রা ক্লিপ, শুধু অনলি ক্লিপ, ফুল ইন্টারভিউটা না ছেড়ে শুধু ক্লিপটা ছাড়া হয়েছিল, জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। আমি যদি বলতে চাই যে আসলে আমি লেখাপড়াতে একসময় খুবই ভালো ছিলাম, লেখাপড়া কন্টিনিউ করতাম, বাট আমার যখন আসলে বাবা মারা যায়, তখন আমার ফ্যামিলিটা আসলে চালানোর মতো আমার কোন ফ্যামিলিতে কেউ ছিল না, বড় ভাইটা কেউ ছিল না। তো আমার ইচ্ছে ছিল যে লেখাপড়া করে আসলে পড়ালেখা করে হয়তো বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় কিছু মানুষ হয়। তো এই টাইমটা না আসলে আমার কাছে ছিল না। আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলি চালাতে হলে আমার ইমার্জেন্সি এখনই কিছু করতে হবে। সো আসলে এই সেক্টরটা আমার জন্য বেস্ট ছিল, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। সো আমি মনে করছি যে এই সেক্টরে যদি, রান করতে তো অবশ্যই ফ্যামিলি একটা সাপোর্ট লাগতো। হ্যাঁ অবশ্যই, তোমার তো একটা মানির একটা ব্যাপার ছিল। হ্যাঁ টাকা পয়সার একটা বিষয় ছিল, যেটা আসলে মানে আমি তো ফ্যামিলি থেকে টাকা পয়সা নেওয়া দূরের কথা, আমার উল্টো আরো ফ্যামিলির দায়িত্ব আমার মাথায় এসে পড়ছিল, আমি আরো ফ্যামিলিকে রান করতে হচ্ছে। তো ওই সিচুয়েশন থেকে তো আসলে লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব না, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো এই চিন্তা ভাবনা করে তো আসলে নাই আমাকে দেওয়ার মতো। তাহলে কিভাবে কি, আমি তো ফ্যামিলি চালাতে হবে, তাই না? তো এই জন্য চিন্তা করে এই লাইনে আসলাম। তো আলহামদুলিল্লাহ 1.5 বছরের ব্যবধান আমার মনে হয়েছে যে আমি খুব শর্ট টাইমে যদি কোনো কিছু করতে চাই, তাহলে জেন্টস পার্লারের বিজনেসটাই আমি করতে পারি, এটা খুব শর্ট টাইমে ভালো কিছু করতে পারবো। তো আমার মনে হয় যে 1.5 বছরের ব্যবধানে 8টা ব্রাঞ্চ আমি যেহেতু দিতে পেরেছি, সেহেতু আমি মনে করি যে এটা আমার জন্য বেস্ট একটা চয়েস ছিল ওই সময় এই বিজনেসটাতে আসা। তাহলে তুমি তো নিজেকে এখন মোটামুটি কতটা সাকসেসফুল মনে করো? মানুষ আসলে, আমি মনে করি যে মানুষ কখনোই সাকসেসফুল হতে পারে না, যেটা পারে যে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে লাইফে। তো আমি আসলে পরিশ্রম করে 8টা ব্রাঞ্চ অর্জন করেছি, সামনেও কিছু করতে চাই। তো এটা মানুষ বলবে যে আমি কতটুকু সাকসেসফুল হয়েছি, যে 1.5 বছরের ব্যবধানে 8টা ব্রাঞ্চের মালিক হয়েছি। সো এটা আসলে কতটুকু সাকসেসফুল হয়েছি এটা মানুষই বলবে, আমি কিছু বলবো না। তোমার 8টা ব্রাঞ্চে স্টাফ কতজন? যদি আমি ইন টোটাল স্টাফ হিসাব করতে চাই, তাহলে 150 থেকে 160 জন স্টাফ টোটাল কাজ করে আমার 8টা ব্রাঞ্চে। আচ্ছা, তো আমি আসলে পার্সোনালি তোমাকে একটা কথা বলতেছি, যেটা আসলে পাবলিক জানি না কিভাবে নিবে, যদিও মানুষে তোমাকে নেগেটিভ ভাবে, কিন্তু তোমার জন্য কিন্তু আমার পার্সোনালি মনে হয় 150টা ফ্যামিলি আসলে তোমার মাধ্যমে চলে। হয়তো উসিলা হচ্ছে তোমার, উসিলা। কিন্তু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে তোমার মাধ্যমে তো ফ্যামিলি। এটা আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার একটা এমন সিচুয়েশন ছিল যে তখন আমি নিজের ফ্যামিলি আমি চালাতে পারতাম না, বাট আল্লাহ আমাকে এত পরিশ্রম করার ফলে আল্লাহ আমাকে এমন একটা সামর্থ্য এখন দিয়েছে যে আসলে আমার মাধ্যমে 100 থেকে 150 স্টাফ, 150টা ফ্যামিলি চলতে পারতেছে। এটা আসলে আমার মাধ্যমে আল্লাহ হয়তোবা ওই মানুষদেরকে হেল্প করতে চাইছে, এই জন্য আমার মাধ্যমে আল্লাহ তাদেরকে হেল্প করতেছে, আমাকে হেল্প করতেছে, এটা আমি মনে করি। লাস্ট কয়েকটা ব্রাঞ্চে দেখলাম তোমার শিমুল ভাই, ব্যাচেলার পয়েন্টের শিমুল ভাই নিয়ে তুমি গ্র্যান্ড ওপেনিং করতেছো। তো আসলে শিমুল ভাইয়া বাস্তব জীবনে মানুষ হিসেবে কেমন? কারণ যেহেতু তুমি ওপেনিং করো, তোমার অনেক সময় কাটানো হয় তার সাথে, সে আসলে মানুষ হিসেবে কেমন? আজকে তো তোমার সাথে দেখা হলো, তুমি দেখলা কেমন বাস্তব লাইফে। তো আসলে সে আসলে ভিডিওতে যতটুকু দুষ্টু, বাস্তবে তার থেকে বেশি দুষ্টু। মানে একটু ফানি যেহেতু ক্যারেক্টার, রিয়েল লাইফ অনেকে থাকে যে ক্যামেরার সামনে ফানি, বাট ক্যামেরার আড়ালে গিয়ে বোরিং টাইপ। কিন্তু শিমুল ভাই টোটালি ডিফারেন্ট। শিমুল ভাই হচ্ছে ক্যামেরার সামনে যতটা ফানি, তার থেকে ক্যামেরার পিছনে আরো বেশি ফানি। সো খুবই ভালো মানুষ, খুবই ফ্রেন্ডলি, খুবই মিশুক। তাদের যে টিমটা আছে ব্যাচেলার পয়েন্টের, সবার সাথে মোটামুটি টুকটাক আমার দেখা হয়েছে, পলাশ ভাই বাদে। সো পাবেল ভাইয়ের দিয়ে আমার একটা ওপেনিং হয়েছিল। সো আমার মনে হয় যে শিমুল ভাই খুব ফানি এবং খুবই ফ্রেন্ডলি সবার তুলনায়। শিমুল ভাইয়ের যে ভাইরাল কিছু আমরা ডায়লগ দেখি, এই ডায়লগ গুলো কি মাঝে মধ্যে ক্যামেরার অফে দেখা যায়? দেয় মানে বাস্তব জীবনে না দেয়, তখন হচ্ছে যখন সে একটু ফানি মুডে থাকে, তখন থাকে না যে আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছি, একটু দুষ্টামি করলাম, ওইরকম ভাবে সে করে আর কি। তোমার জন্য শুভকামনা রইলো, আর অনেক দূরে যাও। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।